আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন একটা দেশের সরকারের নেওয়া শুধু একটা সিদ্ধান্ত কিভাবে সেই দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা শিল্পকে একেবারে খাদের কিনারে নিয়ে যেতে পারে? আজকের এই আলোচনায় আমরা ঠিক সেটাই দেখব। ৯,০০০ কোটি টাকা। হ্যাঁ, ঠিকই শুনছেন। এটাই বাংলাদেশের টেক্সটাইল সেক্টরে চলতে থাকা ভয়াবহ সংকটের আর্থিক ক্ষতির পরিমাণ। কিন্তু প্রশ্নটা হলো কিভাবে একটা মাত্র সরকারি পদক্ষেপ এত বড় একটা বিপর্যয় কারণ হতে পারে? এর উত্তরটা কিন্তু বেশ জটিল, আর সেটা জানতে হলে আমাদের ঘটনার একদম গোড়ায় যেতে হবে। চলুন প্রথমে সংকটের গভীরতাটা একটু বোঝার চেষ্টা করি। পরিস্থিতিটা এখন এমন যে গুদামগুলো অবিক্রত সুতোয় ঠাসা, আর কারখানাগুলোর মেশিন ধীরে ধীরে ঠান্ডা হয়ে আসছে। অবস্থাটা দেখুন, প্রায় ৯,০০০ কোটি টাকার সুতো গুদামে পড়ে আছে, কেনার মতো কেউ নেই। এর সরাসরি ফল কি? ১০০রও বেশি টেক্সটাইল মিলের দরজায় তালা ঝুলে গেছে। আর এর মানে হলো হাজার হাজার মানুষ রাতারাতি তাদের চাকরি হারিয়েছে। সাভার, গাজীপুর, নারায়ণগঞ্জের মতো জায়গা, যেগুলো একসময় টেক্সটাইল শিল্পের প্রাণকেন্দ্র ছিল, সেখানে এখন শুধুই নিস্তব্ধতা। আসলে এই বিশাল অঙ্কের টাকার হিসাবের পিছনে লুকিয়ে আছে এক একজন মানুষের হাহাকার। যেমন একজন মিল মালিকের কথাতেই বোঝা যায় তাদের হতাশাটা কতটা গভীর। তিনি বলছেন, শ্রমিক আর গ্যাসের খরচই তো তুলতে পারছি না, ব্যাংকের লোন শোধ করব কিভাবে? এই একটা কথাই বলে দেয় পরিস্থিতি কতটা ভয়াবহ। তো আমরা এই অবস্থায় পৌঁছালাম কিভাবে? এটা বুঝতে হলে আমাদের প্রায় ৮ মাস পেছনে ফিরে যেতে হবে। দেখতে হবে সেই পলিসিটা, যা ওপর থেকে দেখতে কিন্তু বেশ সাধারণই মনে হয়েছিল। ঘটনার শুরুটা হয় ২০২৫ সালের এপ্রিলে। তখন ইউনূস সরকার একটা সিদ্ধান্ত নেয়, স্থলবন্দর দিয়ে ভারত থেকে আর কোনো সুতো আমদানি করা যাবে না। উদ্দেশ্যটা কিন্তু ভালোই ছিল, মানে দেশের শিল্পকে বাঁচানো আর ভারতের সাথে বিশাল বাণিজ্য ঘাটতিটা একটু কমানো। কিন্তু মজার ব্যাপার হলো, তখন দেশের সুতো উৎপাদকেরাই সরকারকে এই সিদ্ধান্তের ব্যাপারে সাবধান করেছিলেন। আর এখানে নীতির মধ্যে একটা মারাত্মক গলদ থেকে যায়। ব্যাপারটা অনেকটা এমন যে একটা দরজা তো বন্ধ করা হলো, কিন্তু আরেকটা দরজা হাট করে খোলাই রয়ে গেল। সরকার ভাবল, স্থলপথে আমদানি বন্ধ করে দিলেই তো দেশের বাজারটা সুরক্ষিত হয়ে যাবে। কিন্তু ওই নীতিমালায় সমুদ্র বন্দর দিয়ে আমদানির ব্যাপারে একটাও কথা বলা ছিল না। আর এই ছোট্ট একটা ফাঁকি হয়ে দাঁড়ালো সংকটের মূল কারণ। দেখুন, এই ফাঁকটা কাজে লাগানোর কারণটা কিন্তু খুবই সহজ। অর্থনীতি তো চলে নিজের নিয়মে। ভারতীয় সুতোর দাম ছিল দেশি সুতোর চেয়ে প্রায় ৩০% কম। এখন পোশাক প্রস্তুতকারকদের জন্য এত বড় দামের পার্থক্যটা এড়িয়ে যাওয়া তো প্রায় অসম্ভব, তাই না? আইনের এই ছোট্ট একটা ফাঁক থেকেই শুরু হলো এক ভয়াবহ ডমিনো ইফেক্ট, যা কিনা পুরো দেশীয় শিল্পটাকেই পতনের দিকে ঠেলে দিল। আর ফলাফল একেবারে অবিশ্বাস্য। সমুদ্রপথে ভারতীয় সুতোর আমদানি বেড়ে গেল ১৩৭%। ভাবা যায়, পুরো বাজার সস্তা ভারতীয় সুতো ছেয়ে গেল, আর আমাদের দেশীয় উৎপাদকেরা একেবারে অসহায় হয়ে পড়লেন। একেই তো বলে ডমিনো এফেক্ট। পোশাক প্রস্তুতকারকেরা কম দামি ভারতীয় সুতো কেনা শুরু করলেন, ফলে দেশীয় উৎপাদকদের সুতো গুদামেই পড়ে রইল। আর যখন বিক্রি নেই, তখন মিলগুলো তো একে একে বন্ধ হবেই। এর প্রভাবটা ছিল মারাত্মক। ৫০টা স্পিনিং মিলের মধ্যেই বন্ধ হয়ে গেছে, আরও ৫০টা বন্ধ হওয়ার মুখে। এমনকি বসুন্ধরা গ্রুপের মতো বড় প্রতিষ্ঠানও তাদের কারখানা বন্ধ করতে বাধ্য হচ্ছে। অবস্থা এতটাই খারাপ যে শিল্প মালিকরা সরকারকে ৭২ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন এই শিল্পকে বাঁচানোর জন্য। আচ্ছা, একটা ব্যাপার খেয়াল করেছেন? যখন বাংলাদেশের শিল্প ডুবতে বসেছে, ঠিক তখনই তার প্রতিবেশী আর প্রতিযোগী দেশ কিন্তু একটা অপ্রত্যাশিত সুযোগ পেয়ে গেল। এই পার্থক্যটা দেখুন, একেবারে চোখে পড়ার মতো। একদিকে বাংলাদেশের শিল্প ধুঁকছে, অন্যদিকে ভারতের রপ্তানি হু হু করে বাড়ছে। শুধু নভেম্বরের হিসাবটাই দেখুন, তাদের মোট রপ্তানি বেড়েছে প্রায় ৯.৫%, আর তৈরি পোশাকের রপ্তানি বেড়েছে ১১%। আর ভারত কিন্তু এই সুযোগের পুরোপুরি সদ্ব্যবহার করছে। তারা নিজেদের টেক্সটাইল উৎপাদন ক্ষমতা বাড়ানোর জন্য নতুন নতুন শিল্প এলাকা তৈরি করছে। তাদের লক্ষ্য পরিষ্কার, বিশ্ববাজারে নিজেদের জায়গা আরও পাকা করা। এই পুরো ঘটনা থেকে আমরা আসলে কি শিখতে পারি? এটা আসলে পলিসি মেকিং বা নীতি নির্ধারণের জটিলতা নিয়ে একটা বড়সড় শিক্ষা।
পুরো ব্যাপারটা যদি সংক্ষেপে বলি তাহলে এটা ছিল একটা আত্মঘাতী গোল। দেশের শিল্পকে রক্ষা করার একটা ভালো উদ্দেশ্য নিয়ে শুরু হলেও একটা মারাত্মক ভুলের কারণে সেই চেষ্টাই উল্টো শিল্পটাকে ধ্বংসের দিকে ঠেলে দিল। এটা যে একটা বড়সড় ভুল ছিল তা নিয়ে কোনো সন্দেহ নেই। আর সবচেয়ে বড় পরিহাস কি জানেন? যে বাণিজ্য ঘাটতি কমানোর জন্য এত কিছু করা হলো, সেই ঘাটতি তো কমেইনি, বরং পরিস্থিতি আরও জটিল হয়েছে। মানে নীতিটা তার মূল লক্ষ্য পূরণেও পুরোপুরি ব্যর্থ। সবশেষে একটা প্রশ্ন মাথায় ঘুরপাক খায়। এই ঘটনাটা শুধু বাংলাদেশের একটা ভুল নয়, এটা অর্থনৈতিক নীতি নির্ধারণের জটিলতা নিয়ে একটা সার্বজনীন শিক্ষা দেয়। প্রশ্নটা হলো, একটা শিল্পকে বাঁচাতে গিয়ে কিভাবে নিশ্চিত করা যায় যে সেই চেষ্টাটাই শিল্পটাকে ধ্বংস করে দেবে না? এই প্রশ্নটা নিয়ে ভাবার সময় এসেছে।